সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এটিএন বিজনেস এন্ড ফিনান্স অনুষ্ঠান। সাথে আছে আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, ব্যবসা বাণিজ্য অর্থনীতি দেশ বিদেশের নানা খবর নিয়ে প্রতি সপ্তাহের এই দিনে এই সময় হাজির হয়ে যাই আমরা। তবে এর মধ্যে আমরা এমন একজন ব্যক্তিত্বকে হারিয়েছি যার জন্য ভীষণভাবে আমরা দুঃখ প্রকাশ করতে চাই এবং আজকের এই অনুষ্ঠানটি শোকের মাধ্যমে শুরু করছি। আমরা হারিয়েছি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর জনাব খন্দকার ইব্রাহিম খালেক এবং তিনি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিল। সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে কোনো সময় আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমাদের আজকের বিষয় হচ্ছে ব্যবসায় ব্যয় সংকোচন ও মুনাফা বৃদ্ধিতে করণীয়। এই বিষয়ে আমাদের সাথে কথা বলবার জন্য স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, পরিচয় করে দিচ্ছি একে একে। আমাদের মাঝে রয়েছেন জনাব মোহাম্মদ জসিম উদ্দিন আকন্দ, FCMA প্রেসিডেন্ট, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। আমাদের মাঝে আরও রয়েছেন ডক্টর সাইদ এ মামুন, FCMA ডেপুটি CEO, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। দুজনকেই অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে আমরা এমন একজন ব্যক্তিত্বকে হারিয়েছি, এই ফিনান্সিয়াল সেক্টর, ব্যাংকিং সেক্টর, বাংলাদেশের অর্থনীতিতে তার অনেক বেশি অবদান রয়েছে। আমরা একটু আজকে টপিকে চলে আসি। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে কোনো ব্যবসায় ছোট হোক আর বড় হোক, এই কস্ট ম্যানেজমেন্ট এবং তার সাথে যে ফাইন্যান্সিয়াল ফ্লো, এইটার কন্ট্রোলের কিন্তু একটা ব্যাপার থাকে। কারণ অনেকেই কিন্তু ইনভেস্টমেন্ট করে, একটা সময় সব কিছু হারিয়ে, তাদের ক্যাপিটাল হারিয়ে তাকে বন্ধ করে যেতে হয়। তো এই ইস্যুগুলো নিয়ে একটু একে একে আসবো। আপনার কাছে একটু প্রথমে আসি যে একদম ক্ষুদ্র ব্যবসায়ীর দিকে যদি তাকাই, তার যেরকম এই কস্ট ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট, আবার একটু বড় জায়ান্ট কোম্পানিজগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো এই ইস্যুটা ছোট থেকে বড় কিভাবে ম্যানেজ করা যায়? আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে এটিএন বাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যে বিষয়টা অবতারণা করছেন তার সে বিষয়ে বক্তব্য রাখার আগে আমি আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীন সার্বভৌম বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সঙ্গে আপনি জানেন যেটা আমাদের ভাষা আন্দোলনের মাস, আমাদের মাতৃভাষা অর্জনের মাস। সেই মাতৃভাষা অর্জনের সেই সৈনিকদের যারা জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে বীর সেনানীদের, সেই ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকে কিছুক্ষণ আগে আপনি যেটা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেক সাহেব অত্যন্ত গুণী ব্যক্তি। আমি মনে করি যে বাংলাদেশ তার একজন যোগ্য কৃতি সন্তানকে হারালো, একজন বিশিষ্ট অর্থনীতিবিদকে হারালো, বিশিষ্ট ব্যাংকারকে হারালো এবং তার লেখনী আমরা অনেক কিছু তার কাছে শিখেছি। আমি অন বিহাফ অফ মি অ্যান্ড আমি ইনস্টিটিউট ICMABর পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে আপনার প্রশ্নের উত্তরে যেতে হলে আমাকে ফিরে যেতে হয় যে যখন পূর্ব পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্ট্যান্ট হিসাবে এই আমাদের ইনস্টিটিউটটা ছিল, বঙ্গবন্ধুর স্বাধীনতা পরবর্তী সময়ে 1972 সালে যে ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট গঠন করেন। তো আমি সেই অর্থে বলবো যে এখানে আরেকটা প্রফেশনাল ইনস্টিটিউট আছে। আমার স্নেহবাদন ডক্টর মামুন আপনাকে কিছুক্ষণ আগে বলেছেন যে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ, এবং এই ইনস্টিটিউটটা গঠন করা হয়েছিল বঙ্গবন্ধু ইনস্টিটিউট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস। তো বঙ্গবন্ধু সেদিন গঠন করেছিল। আসলে বঙ্গবন্ধু একজন দূরদৃষ্টি সম্পন্ন লিডার ছিলেন না। আমি মনে করি যে আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলি যে আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট আছি তাদের চেয়ে অনেক ভালো একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট উনি আমার মনে হয় ছিলেন। কারণ সারা বিশ্ব একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, জীবন জীবিকার জন্য বা যা কিছু করেন আপনি কস্ট কিন্তু কনসার্ন, কস্টের একটা বিষয়, প্রফিটটা কিন্তু পরে আসবে। কারণ ব্যবসায়ের উদ্দেশ্য, ডক্টর মামুন হয়তো আমার সাথে এগ্রি করবেন যে ব্যবসার উদ্দেশ্য কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন না, ব্যবসার উদ্দেশ্য কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হলো ব্যবসার মূল উদ্দেশ্য, মানে সম্পদ বর্ধিতকরণ যেটা। তো যেটা
এই কস্ট হলো কনসার্ন আর কি। কস্ট যদি আমি কন্ট্রোল না করতে পারি, আমার সমস্ত কিছু মানে অর্থহীন হয়ে যাবে। সারা বিশ্বই মুক্ত বাজার অর্থনীতির যুগে আপনাকে টিকে থাকতে হবে, যে এখানে টিকে থাকতে হবে। কস্ট এফেক্টিভনেস যদি আপনার না থাকে, আপনি কস্ট যদি মিনিমাইজ না করতে পারেন, কোয়ালিটির সাথে আপোষ করে না, কোয়ালিটিকে ঠিক রেখে কস্টটা যদি মিনিমাইজ করতে না পারেন, কস্ট মিনিমাইজ করার অনেকগুলি টেকনিক আছে, মডার্ন অনেকগুলি টেকনিক আছে। এই টেকনিকগুলি যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই আপনার কস্ট রিডাকশনটা হবে। আমি এই বিষয়গুলো একটু বিস্তারিত শুনবো পরে। আমি একটু আপনার কাছে আসি যে এই যে কস্ট ম্যানেজমেন্টের বিষয়টা তো আসলে সব ধরনের ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য, ইভেন পারিবারিক জীবনেও তো এটা প্রযোজ্য। আমি কত টাকা আয় করছি, সেখান থেকে কত টাকা ব্যয় করব, কতটুকু সেভ করব, সব কিছুর ভিতরেই কিন্তু একটা হিসাবের ব্যাপার রয়েছে। কিন্তু আমি যদি প্রফেশনালিজমের কথা বলি, প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট কিংবা প্রফেশনালিজম এই সেক্টরে যখন আমরা কথা বলবো, যে আমাদের যে কয়জন স্পেশালাইজড রয়েছে তারা তো বিভিন্ন সেক্টরে সহযোগিতা করছে, কিন্তু নতুনদের উঠে আসার এই জায়গাটা ইমপ্রুভমেন্ট কিংবা প্রতিটা সেক্টরে এই প্রফেশনালিজমের ছোঁয়া রয়েছে কিনা, এই বিষয়টা আপনি বিস্তারিত বলবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ ফর ইনভাইটিং আস। তো আমি প্রথমেই ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা অনুভব করছি যে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের একজন অভিভাবক ইব্রাহিম খালিদ স্যার, ওনাকে আমরা হারিয়েছি। ওনার বিদেহী আত্মার প্রতিও শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। আপনি স্বভাবতই একটা সুন্দর ওয়ার্ড বলেছেন যে প্রফেশনাল টাচ, যে কিভাবে প্রফেশনালরা রোল প্লে করতে পারে। অ্যান্ড সম্মানিত president of ICMAB is a very seasoned and highly contributory professionals in the context of Bangladesh. উনি বুয়েটের কন্ট্রোলার হিসেবেও কাজ করছেন। উনি কয়েকটা চমৎকার শব্দ বলেছেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ বলেছেন যে কস্ট এফিসিয়েন্সি। তো কস্ট এফিসিয়েন্সিটা অ্যাচিভ করার যে মেজর রোলটা, এটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা, বিশেষ করে প্রফেশনাল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরা, তারা পালন করতে সবচাইতে সুইটেবল। এই জন্য সুইটেবল যে তাদের শুধুমাত্র টেকনিক্যাল স্কিল থাকে না, টেকনিক্যাল নলেজ থাকে না অ্যাবাউট কস্ট অ্যাকাউন্টিং সম্পর্কে বা বিজনেস সম্পর্কে। তাদের একটা হলিস্টিক বিজনেস অ্যান্ড ইকোনমিক এনভায়রনমেন্ট সম্পর্কে ধারণা থাকে, এক নাম্বার। দুই নাম্বার হলো তারা সবসময় একটা প্রফেশনাল কোড অফ কন্ডাক্টের মধ্যে থেকে কাজ করে। আচ্ছা। আর থার্ড ওয়ান হলো যে তারা সবসময় তাদের কন্টিনিউয়াস প্রফেশনাল লার্নিং হয়। যেরকম আমাদের আইসিএমএতে আমাদের সিপিডি, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয় এবং প্রত্যেকটা মেম্বারের জন্য দিস ইজ ম্যান্ডেটরি টু পার্টিসিপেট দোজ সর্ট অফ প্রোগ্রামস। তো এই টেকনিক্যাল স্কিল, প্রফেশনাল কোড অফ কন্ডাক্টের মধ্যে কাজ করা এবং তাদের কন্টিনিউয়াস লার্নিংয়ের কারণে তারা এক বিশেষ দক্ষতা পায়। এই দক্ষতার মাধ্যমে তারা যখন রোল প্লে করতে যায়, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিজনেসের জন্য যেই রোলটা, সেটা হলো কস্ট এফিসিয়েন্সি অ্যাচিভ করা। যেমন প্রথমে আপনিও বলেছেন যে একটা কোম্পানির প্রফিটেবিলিটি, মুনাফা, ধরেন আমি 100 টাকা বিক্রি করলাম, পরের মাসে যে 200 টাকা বিক্রি করলাম, কিন্তু আমার কস্ট যদি ধরেন 80 টাকা ছিল প্রথম মাসে, 20 টাকা লাভ হলো, আমার যদি এটা বেড়ে ধরেন 190 টাকা হয়ে যায়, তখন কিন্তু 200 টাকা বিক্রি করেও কিন্তু আমি মাত্র 10 টাকা লাভ করব। তো এটা এখন গ্লোবালাইজেশনের কারণে আমাদের যেহেতু একটা হয়তো কাউরান বাজারের একটা কোম্পানি বা সবজি বিক্রেতার সাথেও হয়তো একটা ইন্ডিয়ান একটা সবজি বিক্রেতার কম্পিটিশন হতে পারে ডিউ টু দ্য ই কমার্স। তো এই যে গ্লোবাল কম্পিটিটিভনেসের কারণে আমাদের কস্ট এফিসিয়েন্সি অ্যাচিভ করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এখানেই প্রফেশনাল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারে। আর এটা যদি না করতে পারে, আমরা অনেক সময় বেশি বিক্রি করেও একটা কোম্পানিকে তার ব্যবসা ক্লোজ করে দিতে দেখেছি ডিউ টু দ্য ইনএফিশিয়েন্ট কস্ট ম্যানেজমেন্ট। তো এটা আমার কাছে এই কারণে মনে হয় যে প্রফেশনালস শুড গেট দ্য মোর রেসপন্সিবিলিটি and should give the more opportunity to play their role in an organization. জি,
অবশ্যই সেটাই। আমরা যদি কস্ট ম্যানেজমেন্টের কথাটা যেভাবে এটাকে সিরিয়াসলি নিলে তখন প্রফিট ম্যাক্সিমাইজেশনটা যেহেতু ডাইরেক্টলি রিলেটেড। আমি একটু আইসিএমএবির কার্যক্রম সম্পর্কে জানবো, বিকজ দে ওয়ার্ক উইথ দ্য প্রফেশনালস। থ্যাংক ইউ, আপনাকে আবারও ধন্যবাদ। আইসিএমএবি আমি আগে বলছি বঙ্গবন্ধুর এই গড়া প্রতিষ্ঠান, যে এটা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান, যেটা 21 জন কাউন্সিল মেম্বার সমন্বয়ে গঠিত, 16 জন ইলেক্টেড বাই দ্য মেম্বার, 5 জন গভর্নমেন্ট নমিনেটেড, যাদের কারো পদমর্যাদা জয়েন্ট সেক্রেটারি নিচে না। আমি তো সেটা আসলাম সে কারণে আমাদের যেহেতু সরকারি প্রতিষ্ঠান, আমরা সরকারি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান, আমাদের দায়বদ্ধতা থাকে, আমাদের নিজস্ব দায়বদ্ধতা আছে। তবে আপনি আইসিএমএবি সম্পর্কে জানতে চেয়েছেন। এই ইনস্টিটিউটটা আসলে চার্টার অ্যাকাউন্ট ইনস্টিটিউট অনেক আগে গঠন করা হয়েছিল, কিন্তু এটা লেটেস্ট, এটা মোর সায়েন্টিফিক একটা ইনস্টিটিউট আমি বলবো। এই কারণে বলবো যে ওখানে দেখেন শব্দটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলা হয়েছে, কিন্তু আমাদের কিন্তু একটু লক্ষ্য করলেই দেখবেন দি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, তিনটা খুব ভাইটাল শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হলো কস্ট, একটা ম্যানেজমেন্ট, একটা অ্যাকাউন্টেন্ট। তো কস্ট ছাড়া আপনি কস্ট মিনিমাইজ ছাড়া, কস্ট কন্ট্রোল ছাড়া, কস্ট রিডাকশন ছাড়া আপনি প্রফিটের কথা চিন্তাও করতে পারবেন না। কারণ এটা ডক্টর মামুন বলছে যে কস্ট এফেক্টিভনেস কী, সেখানে প্রোডাক্টিভিটি কী করে এনশিওর করা যায়। আচ্ছা, এটা গেল। এখন আসে ম্যানেজমেন্টের ব্যাপার। একটা সময় আমাদের সময় ছিল যে আমরা যখন আজকে 90-এর দশকের আগে যখন শিল্প, বাংলাদেশের শিল্প যদি বলি, এতটা ডেভেলপ করেনি, কিন্তু সরকারি সেক্টর ছাড়া খুব কম সেক্টর ছিল, প্রাইভেট সেক্টর। কিন্তু আমরা 90-এর দশকের পরে যদি দেখেন, আমরা কিন্তু আসলে অনেকটা স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আমরা ক্ষুধা মুক্ত হয়েছি, আমরা কিন্তু গরিব খুঁজা পাবো না। কারণ এটা শিল্পায়নের জন্য হচ্ছে, আমাদের দেখেন জিডিপি বেড়ে যাচ্ছে, বা আমরা কিন্তু সমস্ত করোনার মধ্যে কিন্তু আমরা এটা বাড়াতে পারছি বা ধরে রাখতে পারছি। এটা কিন্তু আমাদের অর্থনীতির একটা বড় দিক নির্দেশনা। তো ম্যানেজমেন্ট শব্দটা কিন্তু এখন আর ম্যানেজমেন্ট নাই, এখন ম্যানেজমেন্টটা একটা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, যেটাকে বলা হয় টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট শব্দটা চলে আসছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। আর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কিন্তু কয়েকটা জিনিসকে এনশিওর করে, যে ম্যানেজমেন্ট আপনি যে কোনো ব্যবস্থাপনা করেন, এটা এফিশিয়েন্টলি করতে পারলেন কিনা, ইকোনমিক্যালি করতে পারলেন কিনা, আপনি এফেক্টিভলি করতে পারলেন কিনা। তো এই যে সমন্বয়, কিন্তু তিনটার সমন্বয় কিন্তু ম্যানেজমেন্ট। তারপর আসেন অ্যাকাউন্টেন্টের দায়িত্ব হচ্ছে যে এখন আপনার ইন্টারন্যাশনাল ফান্ড, আমরা আইফাকের সদস্য, আমরা কাফার সদস্য, আমরা সাফার সদস্য। আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে চাই যে বর্তমান সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টসের প্রেসিডেন্ট আমাদের ইনস্টিটিউটের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান কাউন্সিল সদস্য। আমরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি। তো সেই অর্থে অ্যাকাউন্টেন্ট কিন্তু সেই অ্যাকাউন্টেন্ট নাই, কিন্তু এখন অনেকগুলি আপনি দেখবেন অনেক ডেভেলপ হচ্ছে, অনেক নিয়ম নীতি হচ্ছে, অনেকগুলি একটা মানে আমাদের একটা নিয়ম নীতি। ডক্টর মামুন ঠিকই বলছে, আমাদের ইথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি এইগুলি আসলে এনশিওর করতে আমাদের অনেকটা কমপ্লায়েন্স মানে ইস্যুতে আমাদের দেখতে হয়। এখানে হলো প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের কাজ। তা আমরা একদিকে করতেছি মানে কস্ট কন্ট্রোলার, আরেকদিকে টোটাল ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বলেন, টোটাল ম্যানেজমেন্ট বলেন, এরপর আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের দায়িত্ব পালন করছি। সেই দিকে মানে এই ইনস্টিটিউটের আসলে দায়িত্ব অনেকটা বেশি। অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য ইনস্টিটিউট আমার উপরে অর্পিত অনেক দায়িত্ব, কারণ শুধু আমি ছাত্রকে এডুকেশন দিয়েই শেষ করি না, ছাত্রদের আমরা রেগুলার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করতেছি। ডক্টর মামুন বলছেন বা যথার্থই বলছে, মেম্বারদের আপডেট রাখার জন্য আমরা কন্টিনিউয়াস, আজকেও আমার প্রোগ্রাম আছে 7টায়, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সাহেব ওই প্রোগ্রামে থাকবে, 2 জন পেপার প্রেজেন্ট করবেন। তো এই যে আপডেটগুলি আমরা কন্টিনিউয়াস মানে বর্তমান যুগের সাথে মনে করেন আমরা মিল রেখে আমরা এই কাজগুলি করি। আচ্ছা, অবশ্যই এখানে আমি একটু অ্যাড করি। সম্মানিত প্রেসিডেন্ট আইসিএমএবির সাথে, উনি অত্যন্ত বিনয়ী মানুষ, এই জন্য অনেক কথা হাইলাইট মানে করেন না সবসময়, উনি কাজ করতে পছন্দ করেন। আমরা শুধু মেম্বারদের কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট করি না,
উনি যথার্থই বলেছেন আমরা ইনস্টিটিউশনের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি ওনার নেতৃত্বে এবং ওনার কাউন্সিলের নেতৃত্বে। তার একটা এক্সাম্পল দিই, রিসেন্টলি ওনার নেতৃত্বে সবচাইতে একটা হিস্টোরিক্যাল কাজ আমরা করেছি, সেটা হলো আমরা একটা অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক করেছি আমাদের একাডেমিক কারিকুলামের জন্য, এবং সেখানে আমরা আমাদের প্রফেশনালকে নেক্সট জেনারেশনের জন্য একজন স্ট্র্যাটেজিস্ট এবং একজন রেজিলেন্ট, এই যে আমরা ক্রাইসিসের মধ্যে আমাদের পুরো ইকোনমিটা কিন্তু আমরা ম্যানেজ করলাম, বা এই ক্রাইসিসের মধ্যেও কোভিড প্যান্ডেমিকের মধ্যে সবচেয়ে বড় কথা এসছে যে ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন মাস্ট লেড বাই দ্য রেজিলেন্ট লিডারশিপ অ্যাপ্রোচ। তো আমাদের কারিকুলামটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এবং আইফা গাইডলাইন মেনটেন করে, একদম 100% গাইডলাইনের প্রত্যেকটা এলিমেন্ট মেনটেন করে আমরা একটা কারিকুলাম ডেভেলপ করেছি, এবং আমাদের ভিশন হলো আমাদের প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা স্টুডেন্টস অ্যান্ড ফিউচার জেনারেশন উইল বি প্রিপেয়ার্ড ইন সাচ এ ওয়ে দে উইল বি লিডার, দে উইল হ্যাভ দ্য স্ট্র্যাটেজিক মাইন্ডসেট অ্যান্ড দে উইল মাস্ট হ্যাভ দ্য রেজিলেন্ট ক্যাপাবিলিটি, এবং প্রত্যেকটা এভরি এলিমেন্ট উই ডিজাইনড ইন দ্যাট ওয়ে। অ্যান্ড উনি একদম ফ্রন্ট লাইন থেকে এই প্যান্ডেমিকের মধ্যেও উনি নিজেও অসুস্থ ছিলেন, কিন্তু আমাদের কাজ কখনো একদিনের জন্য বন্ধ হয়নি। তো আমরা এই অ্যাচিভ করেছি। আর আরেকটা ছোট্ট এক্সাম্পল আমি সাইট করতে চাই, উনি আমাদের আরেকজন লিজেন্ডারি প্রফেশনালের কথা বলেছে। এই এক্সাম্পলটার মাধ্যমে আমরা আরও বুঝতে পারবো একজন সিএমএ কোন এক্সটেন্ডে ভ্যালু এডিশন করতে পারে ইকোনমিতে। যেমন উনি আমাদের ফুড অ্যান্ড সুগার কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। তো আমার সৌভাগ্য হয়েছিল ওনার একটা প্রজেক্ট ভিজিট করা। তো ফুড অ্যান্ড সুগার কর্পোরেশন নানান ধরনের অ্যাম্বিগুইটির মধ্যে তো প্রফিটেবিলিটি বা অন্য কিছু সাফার করছিলেন, কিন্তু উনি কীভাবে ভ্যালু এডিশন করলেন, কিছু পতিত জমি ছিল, এক বিরান জায়গা যেখানে মানুষ হেঁটে যেতে পারে না, উনি হি কনভার্টেড উইথ হিজ লিডারশিপ মাইলের পর মাইল, হি কনভার্টেড ইনটু দ্য ফ্রুট গার্ডেন। সো এই যে রিসোর্সের এফিশিয়েন্ট ইউটিলাইজেশন, যার ফলে একটা অর্গানাইজেশনকে ভালো দিকে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, আমি ওনাকে অবশ্যই শ্রদ্ধার সাথে ওনাকেও স্মরণ করছি এই প্রোগ্রামে, AKM দেলোয়ার হোসেন FCMA, উনি এখন সাফার প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। এই যে এভাবে আমাদের প্রত্যেকটা মেম্বার দেশের বাইরে সরকারি বেসরকারি যেই প্রতিষ্ঠানগুলোতেই কাজ করছে কিনা, তাদের রোলটা এভাবে প্লে করছে যে নট অনলি অ্যাচিভিং দ্য কস্ট এফিসিয়েন্সি but also giving the sustainability of the organization, যে ওই অর্গানাইজেশনটা যাতে সাস্টেইন করে ইন দ্য ফিউচার উইথ দেয়ার প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট। অবশ্যই আমি যদি একটু সাধারণ দর্শকের জন্য এই প্রশ্নটা করি, যে কোনো উদ্যোক্তা যখন এই কস্ট ম্যানেজমেন্ট কিংবা প্রফিট ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে চিন্তা করে থাকে, তখন হয়তোবা তারা প্রফেশনাল যারা রয়েছেন অ্যাকাউন্টেন্ট, তাদের হয়তোবা ডাইরেক্ট ইন কন্ট্যাক্টে না এসে নিজেরা নিজেদের মতো করে কাজ করছে। তো তাদের উদ্দেশ্যে এই প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং কস্ট ম্যানেজমেন্টের কোনো ট্রিক্স কি আপনি দিবেন কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে 2-3টা পর্যায়ের মানুষ আমরা আছি। কেউ অশিক্ষিত, কেউ অর্ধশিক্ষিত, কেউ শিক্ষিত, ঠিক না? তা আমার মনে হয় যে আসলে সবচেয়ে বড় হইল কি, শিক্ষিত বা যাই বলি না কেন আমরা, সবচেয়ে আমাদের বড় জিনিস হলো বেস্ট অফ ওন জাজমেন্ট। আমি যদি বিবেকটা আমি খাটাই, বিবেকটা খাটাই, আপনি অ্যাজ এ হোল চিন্তা না করিয়া আমরা অন্য সাইড বাই সাইড যাই, যদি সাইড যাই, মনে করেন আপনি একটা কাজ করবেন, আপনি রান্নাই করবেন, ধরেন আমি সিম্পল একটা উদাহরণ দিই, রান্নাটা করতে হলে আপনাকে আন্তরিক হইতে হইব, এটা প্রথম কন্ডিশন। ভাত পাক করলে যদি ভাত ঠিক মতো আপনি আন্তরিক নাও, ভাত হয়তো যাও হয়ে যাবে, আর নাহলে শক্ত থাকবে। আপনাকে আন্তরিক হইতে হবে, আপনার এবং ডেডিকেশন থাকতে হবে আপনার, ঠিক আছে? আচ্ছা, এই দুটা জিনিস থাকলে আপনি মনে করেন কামলা নিলেন, আপনি একটা কৃষিজীবী, আপনি আপনি কামলা নিলেন, কামলার খবরও নিলেন না, তা আপনি তো আপনার প্রোডাক্ট ভালো হইব না, কিন্তু আপনি কখন সার লাগে এটা তো আপনাকে বুঝতে হবে, আপনি একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? তো কখন সেচ দিতে হবে, তো প্রত্যেকটা জিনিসটাই হচ্ছে কি আন্তরিকতা। তার আসলে ওই প্রতি সবচেয়ে বড় জিনিসটা হলো
যে সেই কাজের প্রতি তার ভালোবাসা থাকতে হবে। যদি ভালোবাসা থাকে তাহলে নিজেই কিন্তু কস্ট কন্ট্রোল করতে হবে। কস্ট কন্ট্রোল করতে হলে কস্ট অ্যাকাউন্টেন্টের তখন প্রয়োজন হইব না। এটা তাদের ক্ষেত্রে, এটা তাদের ক্ষেত্রে। আর বৃহৎ প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় কি, যে আপনি মনে করেন যে চেয়ারে বসে আছেন, আপনার একটা প্রতিষ্ঠান কিন্তু আসলে এক জায়গায় চলে না, আপনার অনেকগুলি কস্ট সেন্টার আছে। তা আপনি কোথায় যদি ইন্টারাপশান হয়, একটু ঘাটতি হয়, আপনার দেখবেন টোটাল কাজটা সম্পূর্ণ হবে না। এক্স্যাক্টলি। আপনি মনে করেন 10টা প্রতিষ্ঠানে আছে, অ্যাজ এ হোল আপনি চিন্তা করতেছেন 10টা প্রতিষ্ঠানে তো আমার 10 কোটি লাভ হইল। আসলে কথাটা তো ঠিক না। 10টা প্রতিষ্ঠানে আপনার লাভ হয়নি। কোনো প্রতিষ্ঠান যে লস গেছে 2 কোটি টাকা, তাহলে আলটিমেটলি কি 8টা প্রতিষ্ঠানে আপনি কিন্তু 12 কোটি টাকা প্রফিট। আপনি ওইভাবে যদি চিন্তা করেন, তাই এই জন্য হচ্ছে কি প্রত্যেকটা কস্ট সেন্টার হয়েছে, আমরা আমাদের ভাষায় যেটা বলি যে প্রত্যেকটা কস্ট সেন্টার হয়েছে আপনাকে কন্ট্রোল করতে হবে। মূল কথা হচ্ছে যে ছোট ব্যবসায় হোক আর বড় ব্যবসা হোক, যতগুলো ইনপুট আছে প্রত্যেকটাতেই রেগুলারাইজেশন থাকতে হবে। সেটা র ম্যাটেরিয়ালস হতে পারে, সেটা এমপ্লয়ি হতে পারে, সেটা ইলেকট্রিসিটি কনজাম্পশন থেকে শুরু করে অনেক কিছুই হতে পারে। সো ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য বিজনেস অ্যান্ড দ্য টাইপ অফ দ্য বিজনেস, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যদি আপনি কস্ট কনসার্ন হিসেবে, কস্ট সেন্টার হিসেবে ট্রিট করেন এবং ওটার উপরে আন্তরিক হন, আমি কিভাবে আপনি আন্তরিক হবেন সেটা আপনার ব্যাপার। একটা জিনিস আমরা অনেক সময় ব্যবসায় খেয়াল করে থাকি যে শর্টকাট করতে যেয়ে, শর্টকাটে অ্যাচিভ করতে যেয়ে, কিংবা খুব অল্প সময়ে অনেক বেশি প্রফিট পাচ্ছে এরকম কথা শোনার পরেই দেখা যায় পরবর্তী সময় তাদের ধস নেমে যায়। তো এই জায়গাগুলো, এই যে মানুষের কথা শুনে অনেক এমন একটা জায়গায় ইনভেস্ট করে ফেলা, যে জায়গাটায় রিস্ক ম্যানেজমেন্ট কিংবা রেট অফ রিটার্নটা না বুঝেই ইনভেস্টমেন্ট করে ফেললো, এই জায়গাগুলোতে আমার মনে হয় যে সাধারণ মানুষের আরেকটু জ্ঞান অর্জনের দরকার আছে। এই জায়গাটা আপনারা কিভাবে রোল প্লে করতে পারেন? আমি ডক্টর মামুনের আগে আমি একটু বলে নিই, এই পর্যন্ত আমরা অনেকবার শেয়ার বাজারে কেলেঙ্কারি হয়েছে, অনেক সময় শেয়ার বাজার ধস হয়েছে। তবে আমি একটু স্মরণ করতে, মানে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, মানে আমি স্মরণ করতে চাই, শ্রদ্ধা জানাতে চাই বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ, একই সাথে এনবিআরের সম্মানিত চেয়ারম্যান। এরা এখন যুগপথভাবে কাজ করতেছে যে আপনি, এবং এই লিটারের যারা আছে তাদেরকে কিন্তু মানে এই যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে তাদের কিন্তু ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতেছে এবং তাদেরকে তোমরা ইনভেস্টমেন্ট করার আগে তোমরা এই বিষয়গুলি জানো, এটা বলতেছে। তো এটা একটা সফল উদ্যোগ। আমি তাদের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকারকে আমি ধন্যবাদ জানাই। তবে আমি এই ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট মানে খুব ভালো অ্যানালাইসিস আমার চেয়ে ভালো দিতে পারবেন, অত্যন্ত লার্নেড আর কি আমার স্নেহভাজন ডক্টর মামুন, সেই প্রশ্ন উত্তরটার দিকে আর কি। অবশ্যই একটু শুনবো। সেই সাথে আমি ক্যাপিটাল মার্কেটের সম্পর্ক আপনার কাছে জানতে চাইবো। ধন্যবাদ। আসলে উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, অ্যান্ড আমি খুব লাকি। উনি যেই নামগুলো বললেন প্রত্যেকে আমার ডিরেক্ট টিচার, শিবলি স্যার, হামিদুল্লাহ স্যার। সো আমি খুবই ভাগ্যবান। তো এখানে ওই প্রথম ইস্যুটা খুব ইন্টারেস্টিং। যেমন আমি এখন ক্রিসেলে কাজ করছি অ্যাজ এ ডেপুটি সিইও। আমরা ইভেন গত বছরেও প্রায় 8,000-এর মতো রেটিং করেছি, এর মধ্যে 5,000-ই স্মল বিজনেস, এসএমইস। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকেও যদি আপনি যে স্মল কোম্পানিগুলোর কস্ট এফিসিয়েন্সি যদি বলেন, ইয়েস, তাদের পক্ষে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট করা হয়তো সম্ভব না, কিন্তু তারা যেটা মাইন্ডসেট, সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ওয়ার্ডটা আমাদের সম্মানিত প্রেসিডেন্ট বলেছেন, মাইন্ডসেটটা থাকতে হবে যে আমি কি ব্যবসা করছি নাকি আমি লোভ নিয়ে আসছি। এই মাইন্ডসেটটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর আরেকটা হলো, আমি আরেকটু সহজভাবে বলি যে কস্ট সেন্টার বলতে আসলে ব্যবসা মানে কি, একটা সেট অফ কাজ, আমরা ডিফারেন্ট কাজ করি, যে কোনো ব্যবসায়ী বলি না কেন। তো এই যে আমরা স্টুডিওতে একটা প্রোগ্রাম করছি, এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে। তো প্রত্যেকটা কাজ করতেই কিন্তু আমার কস্ট লাগে। এখন কোন কাজটা আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, তাহলে সেখানে আমি যতটুকু লাগবে ওখানে কম্প্রোমাইজ করব না। আর আমাকে আইডেন্টিফাই করতে হবে অনেক কাজ আছে যেগুলো লেস ইম্পর্ট্যান্ট বা ইম্পর্ট্যান্টই না,
যেগুলো অ্যাভয়েড করলে আমার ব্যবসার অসুবিধা হবে না, সেগুলোকে যদি আমি বাদ দিই, কাজ বাদ দেওয়া মানে ওখানে কস্ট কিন্তু আমার কমে যাবে। তো এভাবে স্মল বিজনেসগুলো চিন্তা করতে পারে। আর আরেকটা ইস্যু হলো যে ছোট থেকে বড় প্রত্যেকটা কোম্পানিতেই আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের প্রচুর সুযোগ আছে টু ইমপ্রুভ ইন অল অ্যাসপেক্ট, কস্ট এফিসিয়েন্সি, ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি, ভ্যালু এডিশন, প্রসেস ইমপ্রুভমেন্ট, প্রত্যেকটা জায়গাতেই সুযোগ আছে। ইভেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের প্রাইম মিনিস্টারের প্রতি, উনি যেই নেতৃত্ব দিয়ে আমাদেরকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছে বাংলাদেশকে, এটা অতুলনীয়। আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে যেগুলো আনপ্যারালাল, মিরাকল বলি আমরা। কিন্তু একটা জায়গায় আমরা যদি এখনও খেয়াল করি, সেই জায়গাতে মানে ফোকাস করার সুযোগ আছে। সেটা হলো আমরা যদি কম্পিটিটিভ ইন্ডেক্সে দেখি, বাংলাদেশ কিন্তু 105তম, সিঙ্গাপুর 1 নাম্বার। তো এই প্যারামিটারে যদি আমরা ইমপ্রুভ করতে চাই তাহলে এখনই রাইট টাইম। আর এর জন্য ICMAB ইজ দ্য রাইট ইনস্টিটিউশন, এটা গভর্নমেন্টের ইনস্টিটিউশন। আমরা সব সময় প্রত্যেকটা পলিসি মেকার্স, উনি যেরকম প্রত্যেকটা আমাদের যেসব গভর্নমেন্ট অর্গানস আছে অ্যাজ ওয়েল অ্যাজ চেম্বার্স আছে, তাদের সাথে আমরা ডায়লগ করছি যে ICMA হিউম্যান ক্যাপিটাল বিল্ড আপ করছে, প্রফেশনাল বিল্ড আপ করছে, এটা একটা অ্যাসপেক্ট। আর আরেকটা পোটেনশিয়াল হলো ICMAB, যেরকম উনি আরেকটা ইনোভেটিভ অ্যাচিভমেন্ট করেছে, সেটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্সি সার্ভিসের জন্য একটা উইং করেছেন উনি, যার ফলে ইনস্টিটিউট ইটসেলফ, কারণ এটা তো জাতীয় প্রতিষ্ঠান, বাজেটে টাকা আসছে, তা আমরা সবসময় অব্লিগেশন ফিল করেছি ইনস্টিটিউট ইটসেলফ ইজ রেডি টু গিভ অল কাইন্ড অফ সাপোর্ট টু দ্য গভর্নমেন্ট or in any individual organization, both private and public sector, even as a non-government organization, we are ready to serve them for improving the economic competitiveness, এবং প্রত্যেকটা প্যারামিটারই আমাদের এক্সপার্টাইজের সাথে কিন্তু রিলেটেড, অ্যাজ ওয়েল অ্যাজ আবার ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন। আর আরেকটা ড্রিমও আমাদের আছে, যেহেতু আমরা একসাথে কাজ করছি লিডারশিপ প্রসেসে ICMAর, এই যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের জন্য আমরা কামিং ডেজে আমাদের CSR পার্ট হিসেবে আমরা চেষ্টা করব ICMA থেকে আমাদের প্রচুর স্টুডেন্ট আছে অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেশনাল আছে, আমরা তাদেরকে অত্যন্ত কম খরচে কিংবা বিনামূল্যে তাদেরকে এই ধরনের প্রফেশনাল সার্ভিস দিতে পারি কিনা। কারণ আমাদের SME যদি এমার্জ করে, SME যদি স্ট্যাবল হয়, ইট উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিলার ফর দ্য সাস্টেইনেবল ইকোনমি। অফকোর্স, এবং যে কোনো ক্ষেত্রে যখন সমস্যা হয় কোনো দেশের ফাইন্যান্সিয়াল জায়গাটা, তখন সবচেয়ে বেশি এফেক্টেড হয় কিন্তু এই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। করোনার ক্ষেত্রে আমরা দেখেছি যে এত বেশি মানুষ রয়েছে এই সেক্টরটাতে, কিন্তু তাদেরকে প্রপারলি কাউন্টিং করা যাচ্ছে না, তাদেরকে ওই সেম ওয়ান আমব্রেলার নিচে আনা যাচ্ছে না, বিকজ প্রতিটা ঘরে ঘরে রয়েছে। এবং আমাদের এটা একটা স্বপ্ন যে আমাদের এই CSR অ্যাক্টিভিটিসগুলো ইনস্টিটিউট থেকে আমরা ইনশাল্লাহ আমরা পারবো এই সার্ভিসটা আমরা একটা এক্সাম্পল সেট করতে চাই। আর আপনি আরেকটা ইস্যু বলেছেন ক্যাপিটাল মার্কেট সম্পর্কে, ডেফিনেটলি আমাদের যদি আমরা ইকোনমির সাইজ দেখি, আমাদের জিডিপির সাইজ যদি দেখি, আর আমরা ক্যাপিটাল মার্কেটের সাইজ দেখি, তাহলে সেটা কোনোভাবেই কম্পিটেবল না। মানে আমাদের ক্যাপিটাল মার্কেটটা আরও বড় হওয়া সম্ভব। এবং এখানেও গভর্নমেন্ট খুবই একজন ডাইনামিক মানুষ, যিনি রেভলিউশনারি লিডার শিবলি স্যারকে নিয়োগ দিয়েছেন, এবং উনি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ করছেন, আমরা যদি ফরেন ফান্ড আনতে পারি, ইনস্টিটিউশনাল ইনভেস্টরসদেরকে আনতে পারি, এবং এখানে আমাদের যে লোকাল ফান্ড মোবিলাইজেশন মেকানিজম, ফাইন্যান্সিয়াল সেক্টরের স্ট্যাবিলিটি যদি অ্যাচিভ করতে পারি, কারণ ক্যাপিটাল মার্কেটটা কিন্তু ইজ নট লাইক ওয়ান সর্টেড থিং, লাইক সাম ইনভেস্টর উইল কাম অ্যান্ড তারা ইনভেস্ট করবে একটা শেয়ারে, ব্যাপারটা কিন্তু এরকম না। আবার সাথে ধরেন যে আমি একজন কোম্পানি, আমার শেয়ারটা ছাড়লাম, আমার ইনস্টিটিউশনে আমার কোম্পানিতে গভর্নেন্সটা কি, আমি যা প্রফিট আর্ন করছি, সেল করছি, আমার যে অ্যাসেট আছে, এটা কি আমি সত্যি সত্যি উঠিয়ে ধরছি কিনা। সো দিস ইজ অ্যান হলিস্টিক অ্যাপ্রোচ। অফকোর্স, আমরা একেবারে শেষের দিকে আমি একটু সংক্ষেপে শুনবো। আপনারা প্রতি বছরই ICMAB একটা অনুষ্ঠান করে থাকে, যেটার মাধ্যমে ব্যবসায়ীদের একটা অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা আপনারা করেছেন। একটু সংক্ষেপে শুনবো যে কি ক্রাইটেরিয়ার উপরে আপনারা সেই অ্যাওয়ার্ডগুলো দিয়ে থাকেন, কর্পোরেট অ্যাওয়ার্ডস। এই ব্যাপারে ডক্টর মামুন বললে ভালো হয়। না, থ্যাংক ইউ। ইনফ্যাক্ট উনি নিজেই এটার নেতৃত্ব দিচ্ছেন এইবারে। আমরা আসলে খুবই হলিস্টিক একটা অ্যাপ্রোচ ফলো করি টু অ্যাসেস দ্য কর্পোরেট,
in terms of their governance, in terms of their financial performance, in terms of their cost efficiency. আচ্ছা, এবং তারা কতটা ট্রান্সপারেন্ট, এবং আমরা প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে ডিটেইল আমরা অ্যানালাইজ করি। জি, এক নাম্বার, এই অ্যানালাইসিসটা আমরা ইনিশিয়াল স্টেজে করার পরে আমাদের দেশ বরেণ্য ব্যক্তিত্ব যারা, এরকম ইন্ডিপেন্ডেন্ট একটা প্যানেল বা জুরি বোর্ড আমরা বলি, আচ্ছা, ওনাদেরকে আমরা এই অ্যানালিসিসগুলো ওনাদেরকে দিই। তারপর তারা ডিসাইড করে ডিফারেন্ট ক্রাইটেরিয়া বা সেগমেন্ট আছে, যেমন গভর্নমেন্ট এন্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট সেক্টরের প্রত্যেকটা সেক্টর। সো ইটস এ রিগোরাস প্রসেস উই ফলোড। এবং এবার প্যান্ডেমিকের জন্য আমরা ইভেন তাড়াহুড়োও করি না। আমাদের যদি অ্যানালিসিস করতে আরেকটু বেশি সময় লাগে, যেমন কোম্পানিগুলোর অ্যানুয়াল রিপোর্ট দিতে একটু দেরি করছিল, উই আর অলসো ওয়েটিং যে ঠিক আছে তাদের ইনফরমেশন পেতে আমাদের সময় লাগছে, কোনো সমস্যা নাই, বাট উইল নট কম্প্রোমাইজ দ্য অ্যাসেসমেন্ট। কারণ আমরা যখন বলছি যে এক্স কর্পোরেট ইজ বেস্ট, তার মানে কি এটা কিন্তু আমাদের একটা অব্লিগেশন টু দ্য সোসাইটি, কান্ট্রি, যে ওকে বেস্ট বলছি। কেন বেস্ট বলছি? কারণ এখন তো অ্যাওয়ার্ড ইজ আমরা সবাই জানি অ্যাওয়ার্ডের ব্যাপারে অনেক ধরনের ক্রিটিসিজম আছে, কিন্তু বিং এ প্রফেশনাল ইনস্টিটিউশন উই আর ভেরি প্রেসাইজ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আনবায়াসড, যাতে আমাদের অ্যাসেসমেন্টটা অন্যদের জন্য ডিসিশন মেকিংয়ে সুবিধা হয়। ইভেন ইনভেস্টররাও, ক্যাপিটাল মার্কেট ইনভেস্টররাও লিস্টেড কোম্পানিগুলো সম্পর্কে যখন জানবে এই কোম্পানিটা বেটার, তো তারা যাতে এই রিলায়েবিলিটিটা পায়। যদিও আমরা সেরকম রিকমেন্ডেশন করি না, বাট আমরা একটা ওভারঅল ইন্ডিপেন্ডেন্ট মেসেজ দেওয়ার চেষ্টা করি। দুজনকে অনেক ধন্যবাদ। ICMAB এবং ক্রিসেল, 1 মিনিট নিতে পারি সময়? জি, অবশ্যই। আচ্ছা, 1 মিনিট আমি সময় নিতে পারি, চাই। এই প্রফেশনকে আসলে শুধু আগায় নেওয়ার জন্য নয়, এই আমাদের দেশের শিল্প উন্নয়ন, ব্যবসায়িক উন্নয়নের জন্য বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2001 সালে সকল পাবলিক লিমিটেড কোম্পানিতে কস্ট অডিট বাধ্যতামূলক করছেন। যে কস্ট অডিটটা আসলে অ্যাডভাইস টু দ্য ম্যানেজমেন্ট, নট আদার্স স্টেক হোল্ডাররা পাবে না। এই ম্যানেজমেন্টকে সহযোগিতা করবার জন্য কস্ট অডিট করছে, কিন্তু আসলে দুর্ভাগ্যক্রমে এটা আসলে যথাযথভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না। তা আমার মনে ব্যবসায়ীরা যদি এই কস্ট অডিটটা যদি তাদের প্রতিষ্ঠানে বাস্তবায়ন করে, নিঃসন্দেহে তারা উপকৃত হবে। এই অগ্রগতি জিডিপি বা বলেন যাই বলেন, এই অগ্রগতি নিঃসন্দেহে অনেক উন্নতি লাভ। আমরাও আশাবাদী এবং অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। ICMAB এবং ক্রিসেল, আপনারা ইনস্টিটিউশনসগুলোকে প্রফেশনালিজমের মধ্য দিয়ে প্রফেশনালসদেরকে সাথে নিয়ে কাজ করছেন। সো আমার মনে হয় আরও অনেক বিষয় আছে কথা বলবার মতো, পরবর্তীতে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাবো আমরা নিশ্চয়ই। আপনাকেও ধন্যবাদ, সম্মানিত দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ। আমরা যদি জাতির খেদমতে আসতে পারি নিজেকে ধন্য মনে করবো। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, ATN বাংলাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো আমি শারমিন মিশু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।